জল রাশি। যেহেতু চন্দ্র জলজ গ্রহ, উপগ্রহ, পৃথিবীর গ্রহ, সেই জল প্রধান এবং চর স্থির দ্বিস্বভাব, তিনটে স্বভাব আছে। সেই জায়গাটা থেকে কর্কট রাশি, কর্কট লগ্নের সবসময় জানবেন দশম ঘর মঙ্গল, পঞ্চম ঘর মঙ্গল, সপ্তম ঘর শনি, অষ্টম ঘর শনি, নবম ঘর বৃহস্পতি, ষষ্ঠ ঘর বৃহস্পতি। তাহলে তার দ্বিতীয় ঘর রবি, তৃতীয় ঘর বুধ, দ্বাদশপতি বুধ, একাদশ শুক্র, চতুর্থ শুক্র। তাহলে এবার যদি আপনি সেই ভাবগুলো ভাঙতে চান, সেইখান থেকে কি হবে? তাহলে কর্কট লগ্ন, কর্কট রাশির দ্বিতীয় ঘর হচ্ছে অগ্নি রাশি, তার আগেরটা জলরাশি, চর রাশি, এবং দ্বিতীয় ঘর স্থির রাশি, রবির ঘর। রবি স্থির, সূর্য একটি নক্ষত্র, তার থেকে সব সৃষ্টি সৌরজগতে। তাহলে সেই জায়গাটা স্থির সে, কিন্তু ভীষণ জ্বলন্ত এবং ভীষণ দাবদাহ তার মধ্যে রয়েছে। কালপুরুষের পঞ্চম ঘর, মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, ফিফথ হাউস হয়। কালপুরুষের ফিফথ হাউসে উদর মানে পেটের জায়গা হয়, উচ্চ শিক্ষা হয়, প্রেম ভালোবাসা হয়, কোথাও যাবে কিনা সেটা হয়, কতটা সে জীবনে সাফল্য আনতে পারবে সেটা হয়। তৃতীয় ঘরটা হয় সহজ ভাব, মানে যোগাযোগ, ভাই বোন, সহোদর, কনিষ্ঠ ভ্রাতা কিরম থাকবে। চতুর্থ ঘর তার সুখ, বন্ধু, মা, নিম্ন শিক্ষা। কর্কট লগ্নে চতুর্থ ঘর তুলা রাশির ঘর, যে ঘরের লর্ড হচ্ছে শুক্র। এই শুক্রের ঘরে তিনটে নক্ষত্র 14, 15, 16, চিত্রা, সাথী, বিশাখা, তিনটে নক্ষত্র থাকে। চিত্রা মঙ্গলের নক্ষত্র, সাথী রাহুর নক্ষত্র, বিশাখা বৃহস্পতির নক্ষত্র। তাহলে শুক্র, বৃহস্পতি, চন্দ্র এবং রাহু এই তিন পরিবেষ্টিত হয়ে শুক্রের ঘরে তুলা রাশিতে রয়েছে। তাহলে মঙ্গলের অ্যাডামেন্ট, রাহুর তাৎক্ষণিক ডিসিশন, বৃহস্পতির ধৈর্য, গুণ ফোর্থ হাউসে আছে। তাহলে সেই ফোর্থ হাউসের যে লর্ড শুক্র, শুক্রকে শুক্রের জায়গায় থাকতে হবে এর কোনো মানে নেই। সে কোথায় বসে আছে? সে যে জায়গায় বসে রয়েছে সেই জায়গায় সে কোন নক্ষত্র পেয়েছে বোঝানোর স্বার্থে বললাম। শুক্র কুম্ভ রাশিতে বসা, রবি কুম্ভ রাশিতে বসা, বুধ মকর রাশিতে বসা। তাহলে লগ্ন রাশি থেকে কোথায় বসলো? অষ্টম ঘরে শুক্র বসলো, অষ্টম ঘরে রবি বসলো, সপ্তম ঘরে বুধ বসলো। তাহলে অষ্টম ঘরে যে ঘরটা সেটা কুম্ভ রাশির ঘর, কর্কট রাশি, কর্কট লগ্নের 8th হাউস কুম্ভ রাশি, শনির ঘর। তাহলে সেখানে নক্ষত্র আছে 23, 24, 25, ঠিক যে নক্ষত্রটা তুলা রাশিতে আছে। 14, 15, 16 যার যার নক্ষত্র ঠিক একই নক্ষত্র আছে কুম্ভ রাশিতে, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে সেখানে রবি আর শুক্র বসা। তাহলে একাদশপতি আর চতুর্থপতি অষ্টম ঘরে বসা, দ্বিতীয়পতি অষ্টম ঘরে বসা, দ্বাদশপতি, তৃতীয়পতি সপ্তম ঘরে বসা, 7th হাউসে। তাহলে 7th হাউস 8th হাউসের লর্ড হচ্ছে শনি, সে কোথায় বসা?
বোঝানোর জন্য বললাম সে তুলার ঘরে বসা, শুক্রের ঘরে বসা। তাহলে শুক্র আর শনি, কুম্ভ রাশি তুলা রাশি ঘর বিনিময় হয়েছে, ইন্টারচেঞ্জ যেটাকে বলে। তাহলে শুক্র শনির এক ফল দেবার কথা, তাই না? কিন্তু দেবে কি? শুক্র কত নম্বর নক্ষত্রে, শনি কত নম্বর নক্ষত্রে? শুক্র 23 নম্বর নক্ষত্রে, শনি 15 নম্বর নক্ষত্রে। তাহলে শনি রাহুর নক্ষত্রে, সাথী নক্ষত্রে, আর শুক্র 23 নম্বর নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। তাহলে শুক্রের সবসময় 180 ডিগ্রিতে মঙ্গল থাকে। তাহলে সেই মঙ্গলের নক্ষত্র যখন চতুর্থপতি বসে, মঙ্গলের নক্ষত্র, তাহলে পঞ্চম ঘর আর দশম ঘরের নক্ষত্রে শুক্র বসা, 5th হাউস কোণ আর দশম কেন্দ্র, সেই শুক্র সেখানে বসে রয়েছে। তাহলে চতুর্থের যা যা ভাব আছে, বন্ধু ভাব, নিম্ন শিক্ষা ভাব, মাতৃভাব এবং সদা হাস্যময়ী যে ভাব, সে শুক্র মঙ্গলের থেকে আদায় করে নিতে পারে, কেন শুক্র মঙ্গলের নক্ষত্রে আছে এবং শুক্র আর শনি একটা ইন্টারচেঞ্জ আছে, সেখান থেকে সে পারে। তাহলে কর্কট রাশি, কর্কট লগ্ন হচ্ছে আবেগপ্রবণ রাশি, ইমোশনাল রাশি। হঠাৎ রাগে, হঠাৎ থেমে যায়। এবং তাদের যে ঘর 7th এবং 8th হাউস, যেহেতু শনির ঘর, বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দেয় সেই জায়গাটায়। সেই সমস্যাগুলো দেখুন, 4th হাউস এর 9th হাউস হচ্ছে দ্বাদশ ঘর, কর্কট লগ্নের দ্বাদশ ঘর বুধ, সে বসে আছে 7ম ঘরে মকর রাশিতে। 21, 22, 23 তিনটে নক্ষত্র থাকে। 22 নম্বর নক্ষত্রে বুধ বসা, শ্রবণ নক্ষত্রে। তাহলে লগ্নপতি রাশি অধিপতির ঘরে বুধ বসা। চন্দ্রের সাথে বুধের সাথে চন্দ্রের সম্পর্ক ভালো না। তাহলে 7th হাউসটা হচ্ছে সামাজিক ঘর, বিবাহ ঘর, ব্যবসার ঘর। আর বুধ হচ্ছে তাৎক্ষণিক গ্রহ, মাত্র 18 দিন এক ঘর ভোগ করে, যা দেখে তাই বুদ্ধিতে ধরে নিতে পারে। বিস্তার করার প্রভাব কিন্তু বৃহস্পতি জ্ঞানের দ্বারা, তাকে উপরে তোলার ভার রবির, ভোগ করার শুক্র, ত্যাগ করার শনি। তাহলে সেই জিনিসগুলো বুধের সেই 22 নম্বর নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, জলজ নক্ষত্র, জলের গতি নিম্ন দিকে। তাহলে ডিসিশনগুলো কর্কট লগ্ন, কর্কট রাশির সেই ডিসিশনগুলো ভালো হওয়া উচিত। তৃতীয় পতি অষ্টমে বসা কুম্ভ রাশিতে, রবিচন্দ্র মারক হয় না, কিন্তু দ্বিতীয় পতি সপ্তমে, রবি নবম দৃষ্টি দিয়ে শনিকে দেখতে পারবে না। রবি কুম্ভ রাশিতে থাকলে রবি নিজের ঘরই দেখবে, দ্বিতীয় ঘর সিংহ রাশির ঘর দেখবে। কিন্তু শনির দশম দৃষ্টি আছে, শনি ঘুরে ফিরে সেই লগ্ন আর রাশিকে কিন্তু দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। তাহলে শনির যে ডিসিপ্লিন, শনির যে ত্যাগ, শনির যে একটা আধ্যাত্মিকতা, সেই লগ্ন রাশির মধ্যে থাকবে। এবং শনির তৃতীয় দৃষ্টি আছে, তাহলে ধনুর ঘরে, লগ্ন রাশি থেকে 6 নম্বর ঘর, এবং শনির সপ্তম দৃষ্টি আছে। তাহলে মেষ রাশিতে দৃষ্টি দেবে। মেষ রাশির ঘর মঙ্গল, মঙ্গল 21 নম্বর নক্ষত্রে বসা, দ্বিতীয় পতির নক্ষত্রে। মঙ্গল যদি ওখানে বসে, চতুর্থ দৃষ্টি দিয়ে সে মেষ রাশি নিজের ঘর দেখে, সপ্তম দৃষ্টি সে লগ্নকে দেখে, অষ্টম দৃষ্টি রবিকে দেখে। তাহলে মঙ্গলের পঞ্চম দশম কেন্দ্র কোণ হওয়ার জন্য এবং কেন্দ্রে বসার জন্য মঙ্গলের প্রাধান্য কিন্তু বাড়ে, অতিরিক্ত বাড়ে। কিন্তু সাধারণ জ্যোতিষ বিচার বা যে কোনো রকম ভাবেই, যেহেতু সপ্তমে মঙ্গল,
বলবে মাঙ্গলিক ছক, বলবে, কিন্তু বইতে লেখা আছে। আর লেখা উদ্ভাবন করতে গেলে বইয়ের দেখা পড়তেই হবে। তাহলে সেই জায়গাটা যখন বইতে লেখা থাকে, তাহলে বইয়ের লেখার নিয়মের কিছু তো স্টাডি করে আবার অন্য নিয়মটা তো আছে, সেটা কি সে পড়েছে? সেটা কি সে জানে? শনির চতুর্থে মঙ্গল থাকলে আর মঙ্গলের দশমে যদি শনি থাকে, তাহলে মাঙ্গলিক খণ্ডন হয়। তাহলে এখানে সেই অবস্থাই রয়েছে। তাহলে আপনি বলতে পারেন মঙ্গলের কি দশম দৃষ্টি আছে? নেই, শনির আছে। শনি তুলা রাশিতে তুঙ্গস্থ থাকে, এবং মঙ্গল আর শুক্র হচ্ছে সমসপ্তম থাকে। এখানে মঙ্গল আর শুক্র দ্বিদ্বাদশে আছে। শুক্র আছে কুম্ভ রাশিতে, মঙ্গল আছে মকর রাশিতে। আর মঙ্গল লগ্নকে দেখছে, শনি লগ্নকে দেখছে। যখন শনি মঙ্গল যখন লগ্নের উপরে দৃষ্টি ফেলে, তখন জানবেন যে সেই ছকের একটা আলাদা শক্তি দাঁড়িয়ে যায়। তাহলে ষষ্ঠপতি নবমপতি, মানে 6th হাউসের লর্ড বৃহস্পতি, 9th হাউসের লর্ড বৃহস্পতি। বৃহস্পতি কোথায় বসা? বৃহস্পতি বসা কন্যা রাশিতে। কন্যা রাশিতে 13 নম্বর নক্ষত্রে বসা, হস্তা নক্ষত্রে। হস্তা মানে হস্ত, যেটাকে আমরা হাত বলি, চন্দ্রের নক্ষত্র। তাহলে বৃহস্পতি যদি হস্তা নক্ষত্রে বসে, তাহলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি নবম ঘরে, নিজের ঘরে পড়ে। বৃহস্পতির নবম দৃষ্টি শুক্রের ঘরে পড়বে, বৃষ রাশিতে। তাহলে বৃহস্পতি যেভাবেই বসুক, এবং বৃহস্পতি যেখানে রয়েছে তার তৃতীয় হাউসে, তাহলে কুম্ভ রাশির 8th হাউসে রয়েছে, লগ্নের তৃতীয়। তাহলে অষ্টম ঘর নিধন ঘর বলা হয়। তাহলে রবি শুক্র সেখানে বসা। বইতে লেখা আছে রবি শুক্র একসাথে থাকলে দারিদ্র যোগ হয়। রবির দীপ্তাংশ আছে 15 ডিগ্রি দীপ্তাংশ, 7.5 ডিগ্রি আগে, 7.5 ডিগ্রি পিছনে। তার মধ্যে যদি শুক্র না ঢোকে, তাহলে সেই সব যোগ কিন্তু কোনো ফলদায়ক হয়ে উঠবে না, সেই সমস্ত যোগের কোনো দাম থাকবে না। আর রবি অষ্টমে থাকলেও, রবি যদি কোনো অষ্টমে থাকে এবং সেখানে বললাম যে 25 নম্বর বৃহস্পতির নক্ষত্রে বসা, তাহলে সেই জায়গাটায় সেখান থেকে বৃহস্পতির নক্ষত্রে যখন বসে, তাহলে সেই রবির দৃষ্টি সিংহ রাশিতে আসে, দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর কি? ধনস্থান, বাক ক্ষমতা, কথা বলার যে মাধুর্য, কথা বলার যে সুন্দরতা, তার মধ্যে রবির যে উগ্রতা, তার কিছুটা লোপ পায়। কেননা লগ্ন থেকে রবি যত দূরে হবে, আপনি জানবেন লগ্ন রাশি থেকে রবি যত দূরে হবে, লগ্ন এবং রাশির প্রভাব তত বেশি ভালো ফল দেবে। আপনি সূর্যের কাছে পৌঁছতে পারবেন না তো। তাহলে দূরত্ব মেনটেন করেন, পৃথিবী থেকে সূর্য অনেক দূরে। তাহলে আপনি লগ্ন এবং রাশি, আপনার থেকে রবি অনেক দূরে, 210 ডিগ্রি দূরে রয়েছে লগ্ন রাশি থেকে। তাহলে সেই জায়গাটা থেকে রবির প্রভাব বিস্তার হয়। অষ্টমে থেকেও প্রভাব বিস্তার করতে পারে সে বৃহস্পতির নক্ষত্রে থেকে, যেহেতু সে ষষ্ঠপতি নবমপতির নক্ষত্রে বসা। এখনো বলিনি চন্দ্র কোন নক্ষত্রে বসা। চন্দ্র 7 নম্বর নক্ষত্রে বসা, কর্কট রাশিতে, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র।
বৃহস্পতি হস্তা নক্ষত্রে বসা, তাহলে নক্ষত্র ইন্টারচেঞ্জ বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে। তাহলে বৃহস্পতি সেই জায়গাটায় বসে যখন বসে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় যায়? কন্যা রাশিতে বসা, মকর রাশিতে যাবে। তাহলে যেখানে বুধ বসা, মঙ্গল বসা, তাহলে মঙ্গল কুম্ভে না, রবি শুক্র কুম্ভে, মঙ্গল মকরে, বুধ মকরে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মকরে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি মীনে। তাহলে লগ্ন থেকে নবম ঘর, মীন রাশি, নবম ধর্ম, নবম পিতা, নবম ভাগ্য। তাহলে সেই নবমের চতুর্থ হচ্ছে দ্বাদশ ঘর। নবমের যে চতুর্থ ঘর সেটা দ্বাদশ ঘর, মানে ভাগ্যের যে বিধাতা, মানে বন্ধু বান্ধব, মায়ের যে চতুর্থ ঘরটি, সেই বুধ নবমের তার মায়ের ভাগ্য কিরকম, সেই জায়গাটা কিরকম আসবে, বন্ধু ভাগ্য কেমন আসবে, বা যেরকম ভাবে তার নিম্ন শিক্ষা কেমন আসবে। তাহলে নবমের যে ভাগ্য, তার থেকে চতুর্থ ঘর, সেই চতুর্থ ঘরটা কিন্তু দ্বাদশ ঘর। সেই দ্বাদশ ঘরের লর্ড হচ্ছে বুধ, সে কিন্তু লগ্নের সপ্তমে বসা। সপ্তমে বসলে সে লগ্ন দৃষ্টি হয়। বুধ মঙ্গল লগ্ন দৃষ্টি, শনি লগ্ন দৃষ্টি। তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু খুব উন্মাদনার সাথে এবং জোরের সাথে সে কিন্তু এগিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু লগ্ন রাশি কর্কট, তার আবেগ তাকে কিন্তু অনেক পিছিয়ে নিয়ে যেতে পারে। সেই পেছানোটা তাকে কিন্তু মনের জোর বাড়াবে। কে বাড়াবে? মঙ্গল। কেননা মঙ্গলের পঞ্চমপতি দশমপতি হচ্ছে মঙ্গল, সে সপ্তমে বসা। পঞ্চম দশম কেন্দ্র কোন? সপ্তম কেন্দ্র। সপ্তম যদি থাকে, চতুর্থ দৃষ্টি, দশম দৃষ্টি মঙ্গলের পরে। দশমে যে ঘরটা আছে সেটা মঙ্গলের ঘর, চতুর্থ দৃষ্টি ওখানে পড়ে, সপ্তম দৃষ্টি লগ্নে পড়ে, অষ্টম দৃষ্টি দ্বিতীয় পড়ে, শনির তৃতীয় দৃষ্টি ধনুতে পড়ে, শনির সপ্তম দৃষ্টি মেষের ঘরে পড়ে। তাহলে মঙ্গলের যে কোনো জায়গায় যেখানে যেখানে দৃষ্টি রয়েছে, শনির সেখানে সেখানে দৃষ্টি আছে। তাহলে সেই জায়গাটা দিয়ে কি দেখা যায় যে শিক্ষায়, যে কোনো বিজ্ঞান বিভাগ যে কোনো রকমভাবে উত্তীর্ণ হতে পারে, এটা তার মধ্যে রয়েছে। এবং থাকলেই যে হয় সেটাও তো হয় না। অনেকে তো অনেক টাকা থাকে, গুড ইউটিলাইজ করতে পারে না, নষ্ট করে ফেলে। অনেকের অনেক বুদ্ধি থাকে, প্রয়োজনে কাজে লাগাতে পারে না। অনেকের অনেক জ্ঞান থাকে, অজ্ঞানের মতো কাজ করে বসে। তাহলে আমি আগেই বললাম যে সঠিক দিশাটা কে দেখাবে? আপনিই দেখাবেন। আপনার সেই দিশায় যদি ভুল হয়, এবং যদি আপনি মনে করেন যে আমি যে ডিসিশন নিচ্ছি সেই ডিসিশনগুলো সাকসেস হচ্ছে না, সেই সাকসেসের জন্য কারোর মতামত অবশ্যই নিতে পারেন। না, আমার কাছে আসতে হবে বলছি না, মানে কাউকে তো নিমন্ত্রণ করে ডাকি না যে আপনি আসুন আমার কাছে। আপনার যাকে ভালো লাগবে যাবেন না। আর এটাও কি, যখন এইখানে বলছি, নিশ্চয়ই এটা বিজ্ঞাপন, এটা প্রফেশন। আর প্রফেশনের বিনিময় প্রথা থাকে, যে একটা কিছু যদি আমি পাই তার বিনিময়ে আমি কিছু বলবো। সেটা কিন্তু মানুষ অগ্রাহ্য করে। মানুষ এমনিতেই অনেক কিছু অনেকভাবে সে জানতে চায়। সময় নষ্ট, আমার তো সময় নষ্ট, কারণ এটাই তো আমার জীবিকা। তাহলে সেই জায়গাটায় তার মানে কি,
জ্ঞানী হয়েও অজ্ঞানের মতো কাজ করছে। এই জায়গাটা আপনি তাকে বোঝাতে পারবেন না। আর আপনি যদি সত্যি ভদ্রলোক হন তাহলে আপনারও বোঝা উচিত। আর আমি তো নিশ্চয়ই যদি ভদ্র হই আমি তাকেও বুঝিয়ে দেবো, বলে তো নিশ্চয়ই দেব। কবার দেব? একবার। তারপরে তার বোঝা উচিত। সেই জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় মানুষ যখন আস্তে আস্তে এগোতে থাকে আর যখন হোঁচট খায়, তখন যে চন্দ্র কোন দশায় তার জন্ম, যেমন বলিনি, যেমন 7 নম্বর পুনর্বসু, বৃহস্পতির দশায় যদি জন্ম হয়, বৃহস্পতির পরে শনির দশা আসে। শনির দশা 19 বছর, তারপরে আসে বুধের দশা 17 বছর, তারপরে আসে কেতুর দশা 7 বছর, তারপরে আছে শুক্রের দশা 20 বছর, রাহু 18 বছর। তাহলে এই যে দশাগুলো যে পার করছে, সেই দশাগুলো পারের মধ্যে দিয়ে সেই দশাধিপতি কোথায় বসে আছে? যে দশা সবাই তো পার করে। বৃহস্পতির দশায় জন্ম, তাহলে বৃহস্পতি থেকে তার পরের যে বৃহস্পতি শনি, তারপরে বৃহস্পতি কেতু, তারপরে বৃহস্পতি শুক্র, এইভাবে প্রত্যেকটা দশা এগোতে থাকে। এই এগোনোর মধ্যে সেই যে যে দশাগুলো পাচ্ছে দুরকম ফল আসে। একটা হচ্ছে বর্তমানে সেই গ্রহগুলো কোন ঘর দিয়ে দৌড়াচ্ছে, আর জন্মের সময় তার কোন ঘরে ছিল। বর্তমানের এফেক্ট একটা পড়ে আপনার উপরে। প্রচন্ড যদি ঝড় ওঠে এখন, তাহলে সেই ঝড়ের আপনাকে বিধ্বস্ত করবে। প্রচন্ড রৌদ্র গরমে আপনাকে কষ্ট দেবে। প্রচন্ড শীত, আপনাকে কাঁথা কম্বল জড়াতে হবে। তাহলে এটা হচ্ছে তাৎক্ষণিক, বেশি দিন না। তাহলে বর্তমানে যে গ্রহগুলো যেখান দিয়ে দৌড়চ্ছে তার প্রভাব একটা পড়ে। আর জন্মকালীন প্রভাব যেটা রয়েছে, জন্মকালীন যে প্ল্যানেটগুলো নিয়ে মানুষ রয়েছে, তার প্রভাবটা তার বর্তমানে একটা বয়সে ভাগ করা আছে। কিরম ভাবে ভাগ করা আছে দেখবেন, 7 ধরে ধরে ভাগ করা আছে। 7, 14, 21, 28, 35, 42, 49 এরম ভাবে ভাগ করা আছে। 7, 7, 7, 7 করে ভাগ করা আছে। কেননা 7টা গ্রহ, 2টো ছায়াপথ, ছায়া গ্রহ রাহু আর কেতু। তাহলে প্রত্যেকটা গ্রহের মধ্যে তারা যেগুলো বসে, সেই জায়গাটায় প্রত্যেকটা গ্রহের 3টে নক্ষত্র থাকে। 2, 11, 20। তারপরে রবির 3টে, 3, 12, 21। তারপরে চন্দ্রের 3টে নক্ষত্র, 4, 13, 22। আর দেখবেন যোগ করে 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 সেই 4ই আসবে। 4, 13, 22, 3 আর 1 4, 4। রবির দেখুন 3, 12, 21, যোগ করে 3ই আসবে। তাহলে এই যে জিনিসগুলো, এই যে হিসেবগুলো, তাহলে কি একই নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র একই ঘরে একই রকম ফল দেবে? দেবে কি? আপনি বাড়িতে যেভাবে থাকেন, বাইরে অন্যভাবে থাকেন। তাহলে লগ্ন রাশি থেকে সেই যে বৃহস্পতির দশায় যে জন্ম হয়েছে, 7 নম্বর নক্ষত্রে জন্ম হয়েছে, 9 নম্বর বুধের নক্ষত্রগুলো তার ভালো ফল দেবে না। শুক্রের নক্ষত্রগুলো তার ভালো ফল দেবে না। চন্দ্রের নক্ষত্রগুলো তার ভালো ফল দেবে না। তাহলে গ্রহ ঘুরতে ঘুরতে তার যদি আয়পতি ঘুরতে ঘুরতে বা ব্যয়পতি ঘুরতে ঘুরতে বা চন্দ্র ঘুরতে ঘুরতে
যদি ওই 3 নক্ষত্রের উপর দিয়ে পাস হয় গোচর ফলের, তাহলে সেই সময় সে ভালো ফল পাবে না। তার ছক যত ভালোই থাকুক, যতই প্রতিকার করুক, হবে না। তাহলে গোচর ফলের ফলটা হচ্ছে সাময়িক, আর জন্মছকের ফলটা হচ্ছে দীর্ঘায়ু, যতদিন বাঁচবেন। তাহলে এবার আপনাকে সেটা দেখতে হবে যে আমার যে সময় আমি এসেছি সেই সময় আমার গোচরের কোন ফল কিভাবে ছিল, কিভাবে রয়েছে, কি দশা ভোগ করছি, কোন 3টে নক্ষত্রের উপর দিয়ে বর্তমান প্ল্যানেটগুলো চলছে, সেটা দেখতে হবে। সেই জায়গাটা যদি দেখে যদি আপনি বলতে পারেন, তার নেচার ধরে, নক্ষত্রের নেচার ধরে, গ্রহের নেচার ধরে, রাশির নেচার ধরে, নেচারেই মানুষ চলে। একটা গায়ক বা গায়িকা যখন গান গাইবে, সে নেচারের উপরে ভিত্তি করে গান গায়, কিন্তু সে তো অন্য কিছু পারবে না। তো কেউ ভালো গান গায়, কেউ ভালো বক্তা, কেউ আবৃত্তি করে, কেউ ভালো পড়ায়। এক একজন এক একটা নেচারের মধ্যে দিয়ে ঢুকে গেছে তার জীবিকা অর্জনের জন্য। তাহলে জীবিকা অর্জনের জন্য যে যে নেচারে ঢুকেছে, সেই নেচারটা তার রাশিচক্রে খাপ খাওয়ানো আছে। তো সেটা সেই রাশিচক্রের মধ্যে সেটা কি তার আছে? কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, বা কেউ পিএইচডি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করে এমবিএ করেছে, বসেও আছে, চাকরিও পায়নি। কেন? সেই কেনর উত্তরগুলো খুঁজতে আসা জ্যোতিষীর কাছে। যদি ভালো পথ আপনাকে দেখাতে পারে, বা কেন পাননি, পাইয়ে বা কখন পাবেন, কখন ভালো সময় আসবে, চাকরি সে দিতে পারবে না। চাকরি সে দেবে কেন? সেই পয়সার জন্য জ্যোতিষগিরি করছে। 2 পয়সা সে দেবে, তারপরে সেই পয়সা নিয়ে গিয়ে সে বাজার করবে, খাবে, তাই তো করবে। চাকরি তো সে আপনাকে দিতে পারবে না, সে তো আপনাকে উন্নতি করে দিতে পারবে না। তার অবস্থার সাথে আবার আপনার অবস্থা খাপ খাবে না। আপনার অবস্থা খুব ভালো, তার অবস্থা খুব খারাপ। আপনার অবস্থা খারাপ সাময়িক হয়ে গেছে কেন, সেটা সে বলে দিতে পারবে। আবার কবে ভালো হবে, সেটা বলে দিতে পারবে। এই ভালোটা কবে হবে তার জন্য 2টো জিনিস আছে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। একটা রাত, অন্ধকার, একটা দিন। সবকিছুরই অপোজিট আছে, ভালো মন্দ। তাহলে সেই রাত দিনের আপনি অন্ধকার, তমসার মধ্যে দিয়ে পাস হচ্ছেন। তাহলে সেই জায়গাটায় যখন পাস হচ্ছেন, তাহলে সেই দিনটা কবে আসবে? দিন তো বেশিক্ষণ থাকে না, রাতও বেশিক্ষণ থাকে না, সবই ক্ষণস্থায়ী, জীবনও ক্ষণস্থায়ী। তাহলে সেই জায়গাটায় সেই স্থায়ীটা কতক্ষণ, কত দিন, কত বছর? ভালো তো থাকে কিছুদিন, ভালো সময় মানুষ ভুলে যায় যে আমার খারাপ আসতে পারে, উদ্দাম হয়ে ওঠে, উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, পরে বোঝে কেন করলাম। সেই জায়গাটায় তো থামতে হবে। সেই জায়গাটা থেকে যে সে যদি কিছু 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 করে জিনিস সরিয়ে রাখে, তাহলে সেই খারাপ সময়টা সে কভার করতে পারে। এবং লগ্নচন্দ্র কর্কটের ক্ষেত্রে এত আবেগপ্রবণ রাশি আর লগ্নটা, যে যেখানে বললাম জলজ গ্রহ, লগ্নও জলজ, রাশিও জলজ, তাহলে এর পঞ্চম নবমও কিন্তু জলজ, বৃশ্চিক আর মীন, জলঘর। তাহলে তার একাদশ চতুর্থ, একটা হচ্ছে পৃথ্বী রাশি, একটা হচ্ছে বায়ু রাশি বা চর রাশি, তুলা রাশি। সে বসে আছে অষ্টম ঘরে।
যেহেতু সে অষ্টম ঘরে বসে আছে এবং দীপ্তাংশ অনুযায়ী, রবির দীপ্তাংশ অনুযায়ী যে দূরে রয়েছে, তার সেই দারিদ্র, তাহলে কি করতে হবে? কর্ম করতে হবে। আমাকে সেই যে জিনিসটা হারিয়ে ফেলেছি সেই জিনিসটা আমাকে আবার ফেরত আনতে হবে। কিসের দ্বারা? পরিশ্রমের দ্বারা। তাহলে সেই পরিশ্রম কে সইবে? শরীর। তাহলে শরীর ঠিক আছে তো আপনার? আপনার দেহ সুস্থ তো? সেটা কিন্তু লগ্ন রাশি 6, 12, 8 কোন নক্ষত্রে বসা? 6-এর বৃহস্পতি, 8-এর শনি, 12-এর বুধ। কোন নক্ষত্রে বসা? 6-এর বৃহস্পতি 3 নম্বরে বসা, 8-এ আছে রবি আর শুক্র, 4 আর 11 নম্বরের ঘর। তাহলে সেই জায়গাটা থেকে আমাকে যে নেগেটিভ হয়ে গেছে তাকে পজিটিভে আনতে হবে, আর যে পজিটিভ রয়েছে তাকে পজিটিভ করার দরকার নেই। দেখুন, হাওয়া দেখাতে পারবেন না, বিদ্যুৎ দেখাতে পারবেন না, গান দেখাতে পারবেন না, এগুলো তো দেখাতে পারবেন না। গান শুনতে পারেন, হাওয়া অনুভব করতে পারেন, আর বিদ্যুৎ হাত দিয়ে নিশ্চয়ই দেখতে যাবেন না যে তারে কারেন্ট আছে কিনা। তাহলে যে জিনিস আপনি দেখতে পাবেন না, তাহলে সেই জিনিস নেই বলে কি অস্বীকার করবেন? নিশ্চয়ই করবেন না। তাহলে তার কি আছে? নেচারের মধ্যে ঢুকতে হবে, সেই নেচারটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। নিশ্চয়ই আছে, আছে, নাহলে হাজার হাজার বছরে যে মুনি ঋষিরা লিখে রেখে গেছিল তারা ভুল ছিল? তারা বৃহস্পতির রং এই, মঙ্গলের রং এই বলে গেছিল কি? তারা তাহলে ভুল প্রমাণ ছিল? হবে? হয়নি তো, আজ অব্দি তো হয়নি। তাহলে আপনাকে তো সেটা জানতে হবে যে আপনি কিভাবে সেটা করবেন। সেই জায়গাটায় জীবনের মধ্যে দিয়ে তো আপনাকে সুখ দুঃখ পার করতেই হবে। নদীতে জোয়ারও আসে, ভাটাও আসে, সবসময় যে জোয়ার থাকবে তা তো না, জীবনেরও জোয়ার আছে, ভাটা আছে। তাহলে গ্রহ নক্ষত্রগুলোর মধ্যেও দেখবেন চন্দ্রের অমাবস্যা আছে, পূর্ণিমা আছে। তাহলে সেই জায়গাটায় মানুষের জীবনে একটা অন্ধকার দিক আছে, একটা আলোর দিক আছে। আলোর কতটা প্রতিফলিত হচ্ছে এবং আলোকে আরো বেশি আলোকিত করা যায় কি করে, সেইটাই মানুষ তো চেষ্টা করে। সেই জায়গাটা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিচার দিয়ে, শিক্ষা দিয়ে, ব্যবহার দিয়ে, সেইগুলো দিয়ে বিচার করে। আর সেই বিচার্য জিনিসগুলো যখন মানুষ হারিয়ে ফেলে তখন অবসাদগ্রস্ত হয়। আর অবসাদ হচ্ছে এমনই একটি রোগ যার কোনো ওষুধ তো নেই, বোঝালেও কেউ বুঝবে না। অবসাদের এইরকমই রোগ। আর আমি চাই যে আপনারা সেই অবসাদ থেকে সুন্দরভাবে সুন্দর হাসি খুশি জীবন কাটান এবং হাসি খুশিতে ভরিয়ে তুলুন আপনার পারিপার্শ্বিক যারা